প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আপনারা জানেন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, চিকুনগুনিয়া, মোটা যন্ত্রণা। শুধু ঢাকা শহর নয়, গোটা বাংলাদেশেই বোধহয় এরকম একটি ভাইরাল জ্বরের প্রকোপ বিভিন্ন জেলা থেকে আমরা খোঁজ খবর পাচ্ছি, এবং সোশ্যাল মিডিয়াতেও এই ভাইরাসের একটা বিশেষ লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আসলে ভার্চুয়ালি এবং অ্যাকচুয়ালি দুই রকমের ভাইরাস চলছে। আমরা যে ভাইরাসের কথা শুনছি, যে র্যানসম বা ওয়ানাক্রাই ইত্যাদি, এগুলো হলো ভার্চুয়াল ভাইরাল অ্যাটাক, এবং সেটাতেও নানা অফিস আদালত, দেশ বিদেশের সব কম্পিউটার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বাংলাদেশে গোটা দেশে মানুষ আক্রান্ত হচ্ছে এক ধরনের ভাইরাসে, চিকুনগুনিয়া বলা হচ্ছে। কিন্তু যে যন্ত্রণাটা, সেটা দুঃসহ। এই দুঃসহ যন্ত্রণা নিয়ে একটু সাধারণ মানুষের কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা এবং এটার আদ্যপ্রান্ত জানবার জন্য আমাদের আজকের আয়োজন, চিকুনগুনিয়া, মোটা যন্ত্রণা। সঙ্গে আছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক অধ্যাপক ডক্টর মাহমুদুর রহমান। আমরা ঢাকা সিটি কর্পোরেশন, দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে আমাদের সঙ্গে পেয়েছি। তিনি আমাদের লিঙ্ক স্টুডিওতে আছেন, ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন। আমরা কীটতত্ত্ববিদ ডক্টর মনজুর এ চৌধুরীকেও পেয়েছি আমাদের সঙ্গে। এছাড়া আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস। আমরা সকলের কাছ থেকেই চিকুনগুনিয়া সম্পর্কে শুনবো। তার আগে শুনবো আমরা সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর কাছে। তিনি হাসপাতালগুলোতে গিয়ে, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালগুলোতে গিয়ে রোগীদের অবস্থা দেখে এসেছেন, চিকুনগুনিয়ার অবস্থা দেখে এসেছেন। মিন্টুর কাছে যাচ্ছি। একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন আবুল কালাম আজাদ। বসবাস রাজধানীর ফার্মগেট এলাকায়। অফিসে গিয়ে কাজ করতে করতে একসময় শরীরে প্রচন্ড ব্যথা ও জ্বর অনুভব করেন। জানতে বাকি থাকে না তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত। 60 বছর বয়সে মানুষের রোগ তো অনেক হয়, আমার হয়েছে, অনেক ব্যথা হয়েছে, কিন্তু এটা যে নতুন রোগ। সবগুলো পায়ের আঙ্গুল আছে, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল, সবগুলো ব্যথা, মানে একটু স্পর্শ করতে পারে এমন ব্যথা। অবশ্য এর আগে তার পরিবারের আরো 3 জন পরপর এই জ্বরে আক্রান্ত হন। প্রথমে নাতনি, এরপর ছেলে এবং ছেলের বউ। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় মশার ছবি তুলতে গিয়ে নিজেই মশার কামড়ে জ্বরে আক্রান্ত হন দৈনিক অবজারভার পত্রিকার প্রধান ফটোগ্রাফার। গেলাম ঢাকা মেডিকেলে দেখানো, ওরা বললো যে মশা কামড়ের থেকে এটা হয়েছে, আর আপনি যদি অ্যালার্জি আছে, অ্যালার্জির এফেক্টটা করছে। ওরা ওষুধ দেওয়ার পরে এখন রাতের বেলা যে সারাদিন মনে হয় যেন মানে পা কামড়াইতেছে, ব্যথা করতেছে, শরীর ব্যথা করতেছে, হ্যাঁ, আর জয়েন্টে ব্যথা আর কি। রাজধানীতে এই রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, এডিস মশার কামড়ে এই রোগ হয়। সাধারণত দিনের বেলায় এই মশা কামড় দেয়। এতে তীব্র জ্বর, বমি, শরীরে গিটায় প্রচন্ড ব্যথা, আবার র্যাশও উঠতে পারে। অবশ্য এই জ্বরে ডেঙ্গুর মতো মৃত্যু ঝুঁকি নেই। ডেঙ্গু থেকে আরেকটা পার্থক্য হলো, ডেঙ্গু জ্বর কিন্তু 4 বারের রিস্ক থাকে, 4 বার হতে পারে, 4টে ভাইরাস দ্বারা হয়। আর এটা কিন্তু একটাই ভাইরাস থাকে, একবার হয়ে গেলে এটা আর কিন্তু হয় না, লাইফ লং প্রোটেকশনও দেয়। যেহেতু এটা মশার কামড়ের দ্বারা হয়, সুতরাং মশার কামড় থেকে বাঁচার জন্য যা যা দরকার এগুলো করতে হবে। 3 থেকে 1 সপ্তাহের মধ্যে জ্বর সেরে গেলেও এর প্রভাবে শরীরে ব্যথা 1 মাস পর্যন্ত থাকতে পারে। এডিস মশা তো পরিষ্কার জমানো পানিতে সাধারণত হবে, এবং এডিস মশার জন্য কিন্তু অনেক পানি জমানো থাকতে হয় না। মানে ছোট্ট একটা প্লাস্টিকের কন্টেনার কোথাও পড়ে আছে, ওর মধ্যে অল্প পানি, তার মধ্যে এডিস মশা ডিম পাড়তে পারে, ওখান থেকে ছড়াতে পারে। প্রচুর পরিমাণে পানি খাওয়া, রেস্ট নেওয়া এবং জ্বরের জন্য প্যারাসিটামল খাওয়া, এর বাইরে বেশিরভাগ রোগীরই দরকার হয় না। উল্লেখ্য, আফ্রিকা অঞ্চলে পরিচিত এই জ্বরটি 2008 সালে বাংলাদেশে প্রথম দেখা গিয়েছিল। এবছর বৃষ্টির কারণে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় বেড়েছে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। আমি প্রথমে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে চাই, ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস। অনেক পেশেন্ট দেখছেন, যেটা মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে দেখলাম, মানে অসম্ভব ব্যথা এবং জ্বরের প্রকোপ। যদিও একটু ছোট্ট করে বলে দিয়েছেন যে মৃত্যু ঝুঁকি নাই। আপনি প্রতিদিন অনেক পেশেন্ট হ্যান্ডেল করছেন, আমাদেরকে আরেকটু বিস্তারিত বলবেন। রোগীরা কি ধরনের, মানে আগে সাবধানতা, দ্বিতীয়ত আক্রান্ত হবার পরপরই কি ধরনের আপনি পরামর্শ দেবেন? প্রথমেই আমি তার রোগীদের তার হিস্ট্রিটা আমি অ্যাপ্রোপ্রিয়েট হিস্ট্রি নিব,
তার কমপ্লেনটা কি সেটা আমাকে অ্যাপ্রোপ্রিয়েট জানতে হবে, যে রোগীর কি কি কমপ্লেন। তো আপনার সবাই জানে যেটা ইউজুয়ালি যে আমাদের এই রোগীগুলো জ্বর নিয়ে আসে, জ্বর লো গ্রেড থেকে হাই গ্রেড, দ্যাট ইজ অল্প মাত্রা থেকে অনেক মাত্রায় জ্বর হতে পারে, মাথা ব্যথা তীব্র আকারে হতে পারে, শরীরের ব্যথা হতে পারে, বিভিন্ন গিরাই গিরাই ব্যথা হতে পারে, ইভেন ফুলেও যেতে পারে, ব্লিডিং এপিসোডটা একটু কম হয়, ভমিটিং নিয়েও আসতে পারে, ডায়রিয়া নিয়ে আসতে পারে এই রোগীগুলো, ইভেন ব্রেনের কিছু কমপ্লিকেশন লাইক মেনিনজাইটিস, ব্রেনের ইনফেকশন নিয়ে আসতে পারে রোগীগুলো, চোখের প্রবলেম নিয়েও আসতে পারে, যে চোখ ব্যথা, রোগী দেখতে তার প্রবলেম হচ্ছে, কার্ডিয়াক প্রবলেম নিয়ে, রেনাল প্রবলেম নিয়ে আমাদের কাছে আসতে পারে। প্রথমে আমাদেরকে রোগীকে অ্যাসেস করতে হবে। এখন আমরা এটার কি কোনো একটা স্পেসিফিক কেস টেস্ট আছে, যেমন ব্লাডে বা ইউরিন বা এগুলো টেস্ট করে আপনারা নিশ্চিত হতে পারেন যেটা চিকনগুনিয়া, তারপরে ওষুধ শুরু করা? আর আপনি তো ঢাকা শহরে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের মতো একটা হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন, কিন্তু ধরেন বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় অনেক চিকিৎসকের কাছে হয়তো এটা নতুন, যদিও আমরা জানি যে এটা নতুন নয়, এর আগেও কয়েকবার এটার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, নামটা আমরা ওইভাবে অভ্যস্ত হইনি বা শুনিনি। কিন্তু অন্য জেলার বা উপজেলা লেভেলে অনেক চিকিৎসকরা একটু শেকি হন। আমাকে একটু স্পেসিফিক বলবেন যে ব্লাডের টেস্ট বা ইউরিন টেস্ট ইত্যাদি এইসব টেস্ট করে তারপরে এটাকে নিশ্চিত করতে হয়, তারপরে ওষুধে যেতে হয়? এই বিষয়ে আমি বলি যে আমাদের ডেঙ্গু ফিভার নিয়ে অলমোস্ট বাংলাদেশের রেজিস্টার্ড যত ডক্টর আছে, উপজেলা সাব সেন্টার এর থেকে শুরু করে টারশিয়ারি লেভেলের যে হসপিটাল, সবাই মোটামুটি এটার সঙ্গে সব ডাক্তারই খুব পরিচিত হয়ে গেছে। তো আমরা এই রোগীগুলো ডেঙ্গুর ফিসার নিয়েই আসে। তো এই মুহূর্তে আমরা এই রোগীর জন্য ডেঙ্গুর প্রথমে যে টেস্টটা আমরা সেটা একটু করি, NS1 অ্যান্টিজেন যেটা, সেটা করি। সেরোলজি ডেঙ্গুর জন্য যেটা সেটা করি, এটা নেগেটিভ হলো, এরপরে আমরা ভাইরাসের জন্য কালচার করার এবং PCR বলে যেটা, সেটা করার আমরা আসলে আমাদের এখনো তেমন খুব বেশি সুযোগ এখনো হয়নি। তো ক্লিনিক্যালি আমরা যখন মনে করি যে আমি যে ফিসারগুলোর কথা বললাম, এই ফিসার এর সঙ্গে ডেঙ্গু ভাইরাসের অ্যান্টিজেন অ্যান্টিবডি নেগেটিভ, সেগুলো তখন আমরা সার্টেন টেস্ট পর্যন্ত ওয়েট করতে হয়। আপনি বললেন যে হাই ফিভার এবং প্রচন্ড জ্বর, প্রচন্ড ব্যথা নিয়ে একজন চিকিৎসকের কাছে যায়, তখন একটা মিনিমাম টাইম তার ওই ডেঙ্গুর সিমটম টেস্ট বা ইত্যাদি সেগুলো করার জন্য তার অপেক্ষা করতে হয়। এরই মধ্যে যদি ডেঙ্গু ভেবে তাকে ওষুধ দেওয়া হয়, তাহলে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা? হয়েছে চিকুনগুনিয়া কিন্তু আপনার সিমটমটা অনেকটা ডেঙ্গুর মতো, তাকে ডেঙ্গুর কিছু মেডিকেশনটা দিল, তাতে রোগীর অবস্থা খারাপ হতে পারে কিনা? হ্যাঁ, আমি ম্যানেজমেন্ট সম্পর্কে তাহলে একটু বললেই সবার জন্য এটা ক্লিয়ার হবে। ডেঙ্গুতে অ্যাকচুয়ালি আমরা এর হাইড্রেশন স্ট্যাটাস, নিউট্রিশন মেনটেন করি। ডেঙ্গুর জন্য স্পেসিফিক আমাদের এটা বাইরে আর কোনো ম্যানেজমেন্ট দিই না। জাস্ট লাইক চিকেনগুনিয়া ভাইরাসের জন্য সেম, আমরা এখানেও তার বেড রেস্ট যদি সিভিয়ার হয়, বাট মাইল্ড টু মডারেট কেস, এটা আমরা উপজেলা লেভেল ইভেন হোম ম্যানেজমেন্ট করতে পারি। কিন্তু যখন হসপিটাল অ্যাডমিটেড হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা তার অ্যাডিকুয়েট বেড রেস্ট, ফ্লুইড ব্যালেন্স, নিউট্রিশন ব্যালেন্স, এবং যেটা আমরা ডেঙ্গুর জন্য করি সেম ম্যানেজমেন্টই আমাদের এখানে। আপনি হোম ম্যানেজমেন্টের কথা বললেন, হোম ম্যানেজমেন্টে তো পথ্য বেড রেস্টের কথা ব্যাপারটা আছে, কিন্তু বাংলাদেশে তো সকলেই ডাক্তার, প্যারাসিটামল নামের একটা ওষুধ সকলেই জানে, কিছু হলে যে কোনো কিছু হলেই প্যারাসিটামল, এখন তো কেউ কেউ আসলে নিজেরা ধরেন অ্যান্টিবায়োটিক শুরু করে দেয়, এটাতে কতটা ফেটাল হতে পারে? অ্যাকচুয়ালি প্যারাসিটামল এই রোগের ক্ষেত্রে, এই রোগী যেহেতু গিরা ব্যথা, এবং ডেঙ্গু থেকে এটার একটু ডিফারেন্স একটা জায়গায় আছে, ডেঙ্গু রোগী শুধু গিরা ব্যথা নাই, আর এটাই গিরা ব্যথার সঙ্গে গিরা ফুলে যেতে পারে, এটা একটা ডিফারেন্স।
তো এই ক্ষেত্রে আমরা প্যারাসিটামল যদি 1000 মিলিগ্রাম 4 টাইমস দিই, এবং ওই রোগীর যদি আমি তার আগে একটু অ্যাসেস করে নিব যে তার কিডনি ফাংশন এবং হেপাটিক মানে লিভার ফাংশন ঠিক আছে, সেক্ষেত্রে আমি দিতে পারি এই রোগীর, যেটা আমি ডেঙ্গুতেও দিচ্ছি। তার মানে ওই যে হোম ম্যানেজমেন্টের ডাক্তার যদি, ঘরের ডাক্তার যদি 1000 মিলিগ্রাম প্যারাসিটামল দিয়ে তারপরে বেড রেস্ট ইত্যাদি করে, মানে আমরা বলছি যে আমরাই যারা ঘরে পথ্য ওষুধ দিতে চাই, চেষ্টা করি অনেক সময়, সেটা খুব একটা ফেটল হবে না। আমি আপনার কাছে আসবো, অনেক স্পেসিফিক প্রশ্ন আছে, কিন্তু তার আগে মশাবাহিত এই রোগটি, এবং আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি আছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন, আপনারা কি করছেন? ধন্যবাদ মুনিশা আপনাকে। আমরা আসলে প্রতি বছরের শুরুতে মশক নিধনের ব্যাপারে একটা পরিকল্পনা হাতে নিয়ে থাকি। এবছরও আমাদের সেই পরিকল্পনাটি আছে, এবং এটি বলার আগে আপনাকে আমার মনে হয় একটু বিষয় বলা দরকার যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মূলত 5টি জোনে বিভক্ত, এবং এখানে 57টি ওয়ার্ড আছে। এই 57টি ওয়ার্ডে আমাদের প্রতিটি ওয়ার্ডে ন্যূনতম 5 থেকে 6 জন মশক নিধন কর্মী, ক্রু, সুপারভাইজার কাজ করে। তো আমাদের 300-র অধিক কর্মী, প্রায় 350-র মতো কর্মী আমাদের মশক নিধন কর্মে নিয়োজিত আছে। আমাদের বছরের শুরুতেই আমরা পরিকল্পনাটা করি এভাবে যে আমাদের কি পরিমাণ মশক নিধনের জন্য লার্ভিসাইডাল ইনসেকটিসাইড এবং অ্যাডাল্টিসাইডাল ইনসেকটিসাইড আমাদের প্রয়োজন হবে, সেটি একটা এস্টিমেট করি, এবং সাথে সাথে এটি প্রয়োগের ক্ষেত্রে কি কি আমাদের অন্যান্য রিসোর্সের প্রয়োজন হয় এবং এর জন্য কি পরিমাণ টাকা ব্যয়িত হতে পারে সেটি বিবেচনায় রেখে আমরা একটি বাজেট তৈরি করি, এবং সেটি আমাদের মাননীয় মেয়র মহোদয় কর্তৃক পাস হওয়ার পরে আমরা কর্মে অ্যাকচুয়ালি অন গ্রাউন্ড এসে যাই। তো আমাদের দুইটি আছে, অ্যাডাল্টিসাইড এবং আমাদের লার্ভিসাইডাল দুইটা কর্মকাণ্ড চলে। আপনাকে আগেই বলেছি যে এখানে আমাদের 300-র অধিক কর্মী এখানে কাজ করে। আমাদের প্রায় 400 ফগার মেশিন এবং 400-র অধিক স্প্রে মেশিন, এটা দিয়ে আমরা মশক নিধনের কার্যক্রম করে থাকি। আমাদের সকাল 7টা থেকে 11টা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে 6 থেকে 7 জন কর্মী স্প্রে কর্ম সম্পাদন করেন। এটা 11টা পর্যন্ত চলে। এরপরে আবার বিকেল 4টা থেকে, কোন কোন ক্ষেত্রে 4:30 থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত আমাদের ওই লার্ভিসাইডিং অ্যাক্টিভিটিস গুলো চলে। আপনি জেনে খুশি হবেন যে আমরা বর্তমানে পিকআপের মাধ্যমে অল্প সময় অধিক জায়গায় যাতে করে লার্ভিসাইড অ্যাডাল্টিসাইড ফগিং এর মাধ্যমে স্প্রেড করতে পারি, আমরা করতে পারি এটা অ্যাক্টিভিটিসটা যাতে অল্প সময় অধিক জায়গায় সম্পন্ন করতে পারি। এজন্য আমরা পিকআপের মাধ্যমে একই সাথে দুটি ফগার মেশিন আমরা ইউজ করে থাকি, এবং এতে দেখা যায় যে অনেক বিস্তৃত এলাকা আমরা ফগিং এর আন্ডারে আনতে পেরেছি। এটি ছাড়াও আপনি জানেন যে অ্যাকচুয়ালি চিকুনগুনিয়া হচ্ছে এডিস মশার মাধ্যমে, আর এডিস মশার বিশেষ করে এডিস অ্যাজিপ্টি যে স্পেসিস, এটার মাধ্যমে আসলে চিকুনগুনিয়া হয়। এবং এটি আপনার জানা থাকা উচিত যে এটি সাধারণত পরিষ্কার বদ্ধ পানিতে এটি ডিম পাড়ে, এবং সে ডিম থেকে লার্ভা থেকে পরবর্তী পূর্ণবয়স্ক মশা বেরিয়ে আসে। আমি বুঝতে পেরেছি যে এখানে আসলে সিটি কর্পোরেশনের কোনো ভূমিকা নাই, মানে আপনারা যথেষ্ট ফগার মেশিন ইত্যাদি দিয়ে মশা দূর করছেন, যেই মশা চিকনগুনিয়া বা মোটাগুনিয়া কোনো কিছুর বাহক নয় সেটা করছেন, কিন্তু সেই যেই মশাটা ডেঙ্গু মশা যেটাতে ডেঙ্গি এবং চিকনগুনিয়া ছড়াচ্ছে সেটা আসলে আমাদের ঘরে ঘরে আমাদেরই আসলে অসচেতনতার কারণে, যদি আমি ঠিক বুঝে থাকি। আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু ডক্টর মাহমুদুর রহমান, মশাবাহিত রোগ এবং এটা কি নতুন আমাদের এখানে চিকনগুনিয়া? ডক্টর মাহমুদুর রহমান। ধন্যবাদ মুনিশা। এই চিকুনগুনিয়া আমরা বলে থাকি যে আফ্রিকান ভাইরাস এশিয়ান মশা, এবং এটা আমাদের দেশে আমরা সর্বপ্রথম 2008 সালে রাজশাহীর পবা থানায় আমরা প্রথম এটা শনাক্ত করি,
এবং এর পরবর্তী সময় আমরা বিভিন্ন জায়গায় এটার প্রাদুর্ভাব দেখেছি। এটা ঢাকার দোহারে, পাবনার সাথিয়ায় এবং ঢাকা শহরে অবশ্যই, এবং এইসব জায়গায় আমাদের একটু বড় আকারে আউটব্রেক দেখা দেয় এবং আমরা সেই সময় এক ব্যাপক আকারে এগুলিকে সার্ভেও করে থাকি। সুতরাং এটা বহু পুরানো রোগ বিভিন্ন দেশে ছিল, আফ্রিকাতে ছিল 53 সালে 54 সালে, পরবর্তীতে এশিয়াতে দেখা দেয়, এটা ফিলিপিন্সে আসে, তারপরে আসে থাইল্যান্ডে এবং পার্শ্ববর্তী দেশগুলিতে আমাদের আছে। এবং 2005 সালের দিকে এটা আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে প্রচুর দেখা দেয়। আমরা সে সময় আমাদের দেশে ঢাকা শহরে আমরা প্রায় 400 ব্লাড স্যাম্পল কালেক্ট করি এই জ্বরের রোগী থেকে, কিন্তু তখনও আমরা কিন্তু কোনো শনাক্ত আমরা পাইনি কোনো পজিটিভ কেস সেই সময়। পরবর্তী 2008-এ আমরা এটা শনাক্ত করি যে এটা আমাদের দেশে আছে এবং পরবর্তীতে আমরা বিভিন্ন সময় দেখেছি এটা এসেছে। এইটা যে এটা আমরা শুনলাম এতক্ষণ পর্যন্ত, এইটা কিন্তু সবসময় যে জ্বর দেখা দিবে তাও কিন্তু না। আমরা দেখছি প্রায় 25% পর্যন্ত রোগী আছে যারা বুঝতেও পারবেন না যে ওনাদের চিকুনগুনিয়া হয়ে গিয়েছে। আমরা ঢাকা শহরের 4টা জায়গায় আমরা আমাদের রোগ তত্ত্ব প্রতিষ্ঠান থেকে আমরা 2-3 বছর পর পর আমরা সার্ভে করে থাকি আমরা ডেঙ্গুর জন্য। তো সেখানে আমরা 2013 সালে চিকুনগুনিয়াও দেখি। আমরা সেখানে দেখি যে 33% সাধারণ মানুষের মধ্যে জ্বর ছাড়াই সেখানে আমরা পজিটিভ পাই এই সময়টার মধ্যে। তার মানে এটা ধরে নেওয়া যায় যে এটা ব্যাপক আকারই হয়। তবে একটা জ্বর ছাড়া পজিটিভ পাচ্ছেন তাহলে তো কোনো সমস্যা নাই, মানে পজিটিভ থাকুক নেগেটিভ থাকুক যদি ডিস্টার্ব না করে, মানে মোটা যন্ত্রণা যদি না দেয় তাহলে তো কারো কোনো অসুবিধা নাই। যন্ত্রণাটা যেটা হচ্ছে আপনি শুনেছেন যে আমাদের প্রদীপ কুমার সাহেব বলেছেন যে এটা খুবই একটা সামান্য অংশ যাদের অনেক বেশি এই যে জয়েন্ট পেন হয়। জয়েন্ট পেন কিন্তু আসলে যে পরিমাণ জ্বর হয় রোগীর, সেই জ্বরের শরীর ব্যথা হবে অবশ্যই, কিন্তু জয়েন্ট পেনটা এবং সেটা যে আবার একটু অনেকদিন পর্যন্ত থেকে যায় সেটা কিন্তু খুব অল্প সংখ্যক রোগীদের মধ্যেই হয় এটা। এবং সেগুলির কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। আরেকটা আপনি টেস্টের কথা বলেছিলেন, আমি সেটা একটু টাচ করতে চাই। টেস্ট কিন্তু করার প্রয়োজন নেই এই মুহূর্তে, কারণ আমাদের যেটা আমরা তথ্যপাত্র সংগ্রহ করে দেখেছি যে আমাদের যে আমরা কেস ডেফিনেশন বলি সেটা যদি মানা হয় তাহলে শতকরা 80% সঠিকভাবে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা যায়। আচ্ছা, তার মানে যদি টেস্ট না করেন, না করার পরামর্শ আপনি দিচ্ছেন, দরকারই নাই, এবং সেভাবে নিশ্চিত হওয়ার মতো একটা এক্সাক্ট কোনো পরীক্ষা নাই, যেটা আসলে ডক্টর প্রদীপও বলছিলেন যে আগে ডেঙ্গুর যে সব সিমটমগুলি সেগুলো আগে টেস্ট করে দেখে সেটা যদি না হয় তাহলে ধরে নিতে পারে। আমি একটু এখানে বলতে একদিন টেস্ট কিন্তু আছে, এটা বলেছেন ডক্টর প্রদীপ বলেছেন, এটা পিসিআর বলা হয়। পিসিআর হচ্ছে কনফার্মেটরি টেস্ট, কিন্তু এগুলি অনেক ব্যয়বহুল এবং আমাদের এটা ঢাকা আমাদের শুধু একটা প্রতিষ্ঠানে এটা এখন হচ্ছে পিসিআর, আর অন্যান্য র্যাপিড টেস্ট আছে, র্যাপিড টেস্টগুলি খুব কার্যকরী হচ্ছে না। ডক্টর মাহমুদুর রহমান, আমার প্রশ্ন এই প্রশ্নের উত্তর দুজনেই দিতে পারবেন। ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস আপনার মধ্যে পড়লে আপনি দিতে পারবেন। আমার মনে এখন আমাদের যে কোনো জ্বর জারি হলে অ্যান্টিবায়োটিক শুরু করে দেয়। এখন এই ডেঙ্গুর সময় আমরা জানি যে অ্যান্টিবায়োটিক কিন্তু খুবই ফ্যাটাল। তো এই চিকুনগুনিয়ার সিমটম দেখে যদি অ্যান্টিবায়োটিক শুরু করে তাহলে সেটা রোগীর জন্য ভয়াবহ কিনা? ডক্টর মাহমুদ, আগে আপনি যদি বলেন। এটা দেওয়ার প্রয়োজন নেই, যদি কেউ দিয়ে ফেলেন তাতে খুব ভয়াবহ কিছু হবে না। তবে আমি এখানে আরেকটু বলতে চাই, এই সিজনে কিন্তু 3টা জ্বর হতে পারে, 3 রকম জ্বর। প্রথম তো আমরা বলছি চিকুনগুনিয়া এখন অনেক বেশি হচ্ছে, সুতরাং চিকুনগুনিয়ার কথা প্রথম চিন্তা করতে হবে। এর মধ্যে কিছু ডেঙ্গু হতে পারে, ডেঙ্গু আমরা তেমন পাচ্ছি না এখনো। তবে ইনফ্লুয়েঞ্জা সিজন কিন্তু এখন, এই যে আমাদের ইনফ্লুয়েঞ্জা, তবে এটা একটা সহজ বুঝার যে জ্বরের সাথে যদি নাকে দিয়ে পানি পরে গলা ব্যথা হয় তাহলে সেটা অবশ্যই এটা ইনফ্লুয়েঞ্জা হবে। এটা নিয়ে চিকুনগুনিয়া ডেঙ্গু চিন্তা করার প্রয়োজন নেই। আর চিকুনগুনিয়া থেকে ইনফ্লুয়েঞ্জা হলে তো বেঁচে গেলাম, তাই না? মানে চিকুনগুনিয়া দরকার হবে না, কোনোটাই না, সেটা হবে না, যে এটা বলা যাচ্ছে না। একজন মানে একই সঙ্গে ওই সিমটম নিয়ে তো চিকুনগুনিয়া হওয়ার সম্ভাবনা নাই, একটার পরে আরেকটা। জি, এখন সেই জন্য বলছি যে আমাদের ডাক্তার সাহেবদের মাথায় সবটাই রাখতে হবে, ওনারা সেইভাবেই দেখবেন। আমি আবার আছি এই রোগের নানান দিক নিয়ে কথা বলবো। কীটতত্ত্ববিদ ডক্টর মঞ্জুর এ চৌধুরী আমাদের সঙ্গে আছেন। আমরা যেটা শুনলাম ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিনের কাছে, ব্যাপকভাবে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তত এই যেটা বলছেন যে ফগিং মেশিন ইত্যাদির মাধ্যমে মশক নিধনের কাজ করেছেন। আর এই অ্যাডিস মশাটা আসলে ঘরের ভিতরে ফুলের টবে বাথরুমে জমে থাকা পরিষ্কার পানিতে। কিন্তু ডেঙ্গু নিয়ে যখন নাকি বেশ কয়েক বছর আগে ব্যাপক হইচই, তখনও কিন্তু সিটি কর্পোরেশনের কাছেই আমরা বারবার গিয়েছি।
আসলে কি এই এডিস মশার জন্য এই সিটি কর্পোরেশন বা এই কর্তৃপক্ষগুলোর কি কিছু করণীয় নাই? কি বলবেন ডক্টর মনজুর? এখানে মনীষা, আপনি প্রথমেই যেটা বললেন যে ব্রিগেডিয়ার সাহেব যেটা বললেন সেটা হচ্ছে কিউলেক্স মশা দমনের জন্য কর্মকাণ্ড, এটা আপনি ঠিকই পয়েন্টেড আউট করেছেন। অ্যাকচুয়ালি এডিস মশা আপনার ঘরের ভিতরে থাকে, এদের লাইফ টাইমের হচ্ছে 100 মিটারের মধ্যেই কিন্তু এরা সময় কাটায়। 100 মিটারের বাইরে যেখানে জন্মগ্রহণ করে তার থেকে 100 মিটারের দূরে যায় না নর্মালি। সুতরাং আমাদের সকল কর্মকাণ্ড যা কিছুই আমরা করি না কেন করতে হবে ঘরের ভিতরে এবং ঘরের আশেপাশের যে মশাগুলি হয় সেভাবে কিভাবে দমন করা যায়। সেখানে এই যারা রেসিডেন্ট তাদের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। তাদেরকে বুঝাতে হবে যে পানি জমে থাকলে মশা এই কন্টেনার ব্রিডিং, এই যে এডিস মশা এগুলি জন্মাতে পারে, পানি যাতে না জন্মায় সেই ব্যবস্থা করা, পানি জমলে ফেলে দেওয়া দরকার। তারপরে আছে পার্সোনাল প্রোটেকশন, হাতে যেমন আপনার ফুল স্লিভ শার্ট পরা, প্যান্ট পরা, স্কুলের ড্রেস কোড কিছুটা চেঞ্জ করা, এই ধরনের বেশ কিছু কর্মকাণ্ড আছে। কিন্তু এই যে চিকুনগুনিয়া যেটা, এটা আমরা যে কথাটা বললাম মূলত ডেঙ্গি দমনের সময় যে কর্মকাণ্ডটা আমরা বলেছি এডিস মশা দমনের, সেটাই কিন্তু মূলত এটা ঘুরে ফিরে আসছে। কিন্তু চিকুনগুনিয়া কিন্তু একটা ভিন্ন রোগ, যদিও এডিস ইজিপ্টাই মশা এটা আপনার সংক্রমণ করে বা ট্রান্সমিট করে, কিন্তু এটার মূল এখন যেটা বোঝা যাচ্ছে এটার মূল বাহক হচ্ছে এডিস অ্যালবোপিক্টাস। এই এডিস অ্যালবোপিক্টাস মশা ঢাকা সিটিতে আগেও ছিল, এখনো আছে। আগে প্রায় 1/3 যতগুলি এডিস মশা পাওয়া গেছে তার ভিতরে আমরা একবার সার্ভে করেছিলাম, আপনারা জানেন যে 2000 সালে ব্যাপক একটা সার্ভে হয়েছিল, তাতে দেখা গেছে রাফলি 1/3 মশাই হচ্ছে এডিস অ্যালবোপিক্টাস। এখন এডিস অ্যালবোপিক্টাসই হচ্ছে ধরা হয় এখন যে মূল বাহক, এই ভেক্টর চিকুনগুনিয়ার। এখন এডিস অ্যালবোপিক্টাস কোথায় জন্মায়? এখানে কন্টেনার ব্রিডার আমরা বলি, কন্টেনার কিন্তু আবার দুই রকমের আছে। একটা হচ্ছে ন্যাচারাল রিসেপ্টেকলস, যেমন আপনার কচু পাতার যে অ্যাক্সেল, কচু পাতার যে দুটো পাতা হলে যেখানে পানি জমে, কিংবা গাছের কোরল, কিংবা নারিকেলের আপনার খোসা, এই যে ন্যাচারাল রিসেপ্টেকলস গাছের এবং বাইরে আউটডোরে, সেখানে কিন্তু এই এডিস অ্যালবোপিক্টাস মশাটা বেশি জন্মায়। সুতরাং সেখানে আমাদের একটু খেয়াল করতে হবে। এখন সাম্প্রতিককালে আরেকটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি যে রুফটপ গার্ডেন। রুফটপ গার্ডেনে কি পরিমাণ মশা হয়, সেখানে কি এডিস ইজিপ্টাই বেশি না অ্যালবোপিক্টাস বেশি, আমাদের কাছে কিন্তু সে ধরনের খুব একটা। অনেক ধন্যবাদ। আপনি 2000 সালের এই ব্যাপক ওই এর কথা বললেন যে আপনারা গবেষণা করেছিলেন, ক্যাম্পেইনও ছিল তখন এডিস মশার বিরুদ্ধে। যে ক্যাম্পেইনটা, অ্যাওয়ারনেসটা আমরা জানি যে ফগিং মেশিন ইত্যাদি দিয়ে সিটি কর্পোরেশন মানুষের ঘরে ঘরে বা ফুলের টবে যেতে পারে না, কিন্তু সিটি কর্পোরেশনের উদ্যোগেই একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তারা চালিয়েছিলেন দীর্ঘদিন। নিজেরা ফগিং করছিলেন, কিন্তু সিটি কর্পোরেশন এটা বাংলাদেশ টেলিভিশন ইত্যাদি নানান মিডিয়ার মাধ্যমে এডিস মশা দূর করার অনেকগুলো পদক্ষেপ জনগণকে শিখিয়ে দেবার আবার বারবার করে রিফ্রেশ করছিলেন। সেই রকম কোনো ব্যবস্থা বা চিন্তা ভাবনা আছে কিনা সিটি কর্পোরেশনের? দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে আমরা পেয়েছি, তার কাছে প্রশ্ন, কিন্তু আমরা উত্তরটা নেব একটু পরে। একজন দর্শক অনেকক্ষণ আছেন, তার প্রশ্ন নেব, প্রশ্নের পরে বিরতির পরে ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিনের কাছে আসবো এই প্রশ্নের জবাবের জন্য। কে আছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মিনারুল ইসলাম বলছি, মহাজনপুর ইউডিসি থেকে। জি, প্রশ্ন হচ্ছে যে আমাদের গ্রাম অঞ্চলে এই রোগের প্রভাব বিস্তার করছে কিনা, এটার প্রতিকার কি? অনেক ভালো প্রশ্ন। নিশ্চয়ই আমাদের এখানে যারা আছেন সকলে এই প্রশ্নের জবাব দিতে পারবেন, তবে বিরতির পরে আমরা এই প্রশ্নের জবাব নেব। থাকবেন আমাদের সঙ্গে। নিউজ আওয়ার এক্সট্রা, চিকুনগুনিয়া মোটা যন্ত্রণা আমাদের আজকের শিরোনাম। সঙ্গে আছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক
পরিচালক অধ্যাপক ডক্টর মাহমুদুর রহমান। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপককে পেয়েছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন, তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, এবং কীটতত্ত্ববিদ ডক্টর মঞ্জুর এ চৌধুরী। বিরতিতে যাবার আগে একজন দর্শক প্রশ্ন রেখেছিলেন, আরো দুজন দর্শক পরপর অপেক্ষা করছেন। দুটি প্রশ্ন নেব এবং তারপরে প্রশ্নের উত্তরে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সালাউদ্দিন স্যারের সাবেক স্টুডেন্ট, রংপুর ক্যাড কলেজের ছাত্র বলছিলাম, শাহরিয়ার। আচ্ছা, তো স্যারের কাছে আমার যে কোশ্চেন, স্যারের কাছে আমরা কিছু ডাটা পেলাম যে কতগুলো কর্মী আছে এই মুহূর্তে সিটি কর্পোরেশনের। তো যেই মৌসুমগুলোতে মশা বেড়ে যায়, অর্থাৎ মশার উপদ্রব বেড়ে যায়, এই সময়গুলোতে আসলে ফ্রিকোয়েন্সিটা বাড়ানো যায় কিনা, ওষুধ দেওয়ার ফ্রিকোয়েন্সিটা আরো বাড়ানো যায় কিনা? খুবই ভালো প্রশ্ন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তারপরে হ্যালো হ্যালো, জি প্রশ্ন। হ্যাঁ, আমি দেবাশিস বলছিলাম ঢাকা থেকে। প্রশ্ন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে চিকুনগুনিয়া হলে কতদিন থাকবে? অনেক ধন্যবাদ। তিনটি প্রশ্নেরই ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিনের কাছে একটি প্রশ্ন, আরো দুটি প্রশ্ন আছে। আমাদের দুজন চিকিৎসক আছেন এখানে, ডক্টর মাহমুদুর রহমান। ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল যে এই রোগটা গ্রামে হচ্ছে কিনা, কিন্তু আমি প্রথমে বলেছি যে আমরা 2008 সালে যখন বাংলাদেশে প্রথম পাই তখন কিন্তু এটা গ্রামেই পাওয়া যায়, এটা রাজশাহীর পবাতে পাওয়া যায়। পরবর্তীতে 2009, 10 এবং 11 সালে আমরা দোহারে পাই, আমরা পাবনার সাথিয়াতে পাই। সুতরাং এইসব জায়গায় কিন্তু বড় আকারই মানে প্রাদুর্ভাব দেখা দেয়। সুতরাং গ্রামেও এটা হয়। তবে একটা জিনিস যেটা মঞ্জু সাহেব বলেছেন ওটার সাথে একটু যোগ করে বলতে চাই, গ্রামে প্রধানত এই ধরনের ন্যাচারালি অকারিং যেটা পানি জমে সেটা গ্রামেই বেশি থাকে, ওখানে অ্যালবোপিকটাসের প্রাদুর্ভাবটা বেশি। আমরা 2013 সালেও একটা সার্ভে করেছিলাম ঢাকায় আমাদের প্রতিষ্ঠান থেকে, সেখানে কিন্তু ঢাকায় মূলত এজিপ্টি, কিন্তু এটা অ্যালবোপিকটাস, ওটা কিন্তু বড় বিষয় না, এজিপ্টি না অ্যালবোপিকটাস রোগটা ছড়াবে এই এডিস মশা দিয়ে। সুতরাং সেটা আমাদের জন্য একই রকম তাদের জন্ম এবং তাদের যেটা রোগটা ছড়ায়। এখানে একটা বিষয় আমি বলতে চাই, যেটা যে রোগটা ছড়ানো বন্ধ করতে গেলে আমাদের কি করতে হবে। রোগটা যখন হয় পানিটা কিন্তু বদলাইতে হবে, ঘরের ভিতরে কথা আপনি বলেছেন, 5 দিন পরে জমানো পানি সরাই ফেলতে হবে। এটা যদি আমরা পানি জমিয়েও রাখি কোথাও কারণে, অথবা আমাদের ফুলের টবে, অথবা কোথাও যদি পানি থাকে, আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে 5 দিনের মধ্যে যাতে এটা আমরা সরিয়ে ফেলি। তাইলে জিনিসটা মশা কিন্তু এটা বংশ বিস্তারটা এটা কমে যায়, সেখানে হতে পারে না। আরেকটা বিষয় আছে, মশা কামড় দেওয়ার পরে আমরা বলি পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি। মশা কামড় দেওয়ার পরে যখন জ্বর হয়, এই জ্বরের পরে 5 দিন যাবত এই রোগীটা কিন্তু ইনফেক্টিভ থাকে। ওই সময় যদি একটা মশা কামড়ায় তাহলে সে তাড়াতাড়ি ছড়াবে। সেই জন্য আমরা বলি যে জ্বর হওয়ার থেকে শুরু করে 5 দিন কমপক্ষে তাকে যাতে মশারির ভিতরে রাখা যায়। আক্রান্তকে জ্বর হওয়া এবং জ্বর সেরে যাওয়ার 5 দিন পর্যন্ত একটু সাবধানে রাখতে হবে, শুরু থেকে যাতে জ্বর শুরু থেকে জ্বর সেরে যাওয়া তারপরের 5 দিন পর্যন্ত একটু যত্নে রাখতে হবে, যাতে নাকি আবারও মশায় তাকে কামড় দিতে না পারে এবং মশাটা ইনফেক্টেড হয়ে আরেকজনকে। আমি একটু আবার বলতে চাই যে জ্বরটা যখন হলো শুরু থেকে 5 দিন, এরপরে যদি জ্বর নাও থামে, সে কিন্তু অন্যের জন্য মশা কামড়ালেও সেইটা ছড়াবে না। তো এই জায়গাটা কিন্তু আমাদের একটা জরুরি ইনফরমেশন, যারা বাড়িতে, সাধারণত বাড়ির ভিতরেই কিন্তু এটা অনেকজনের আপনারা শুনলেন, এবং অনেকের একটু মশারি নিয়ে একটু ইয়ে থাকে, আপত্তি থাকে। আর যেটা ডক্টর মঞ্জুর বলছিলেন যে দিনের বেলায় এই মশাগুলো কামড় দেয়, সুতরাং দিনের বেলা মানে এই ঘরের মধ্যে এই পেশেন্ট হলে একটু দিনের বেলাও মশারি রাখা উচিত বলে আপনারা নিশ্চয়ই। জি, কারণ আমরা যদি ঘরের অন্যান্য যারা ফ্যামিলি মেম্বার আছে ওনারা যদি আক্রান্ত না হয় সেই জন্য এটা করা। আরেকটা বিশেষ বিষয়, এটা মঞ্জুর সাহেব হয়তো বলতেন, আমি বলতে চাই যে মশা যখন তার ভিতরে ভাইরাসটা ঢুকে যায় মশার ভিতরে, মশা সাধারণত মাসখানেক হয়তো তার লাইফ থাকে কাছাকাছি, ওইরকম সময়, এই পুরো সময়টাই কিন্তু সে ভাইরাসটা তার কাছে থেকে যায়, সে যত কামড়াবে তত হবে। সুতরাং এখানে কিন্তু ডেঙ্গুর চাইতে এটা একটু ভিন্ন, যে এটা ভীষণভাবে ছড়ায়, এই জন্য যে এটা যখন ইনফেক্টেড, তার মানে পেশেন্টের সংখ্যা অনেক বেশি এবং খুব তাড়াতাড়ি এটা ইনফেক্টেড হচ্ছে এই চিকুনগুনিয়াতে।
যেটা আমি ডক্টর প্রদীপের কাছ থেকে একটু জানতে চাই, একজন দর্শক দেবাশিস উনি ফোন করে জানতে চাইলেন যে কতদিন থাকবে জ্বর, আর বাড়তি কোনো পরামর্শ দেবেন কিনা। পথ্য এখানে কতখানি জরুরি? ওষুধ তো আপনারা এক একজন চিকিৎসক এক রকম করে ওষুধ আপনারা প্রেসক্রাইব করেন, পথ্য এখানে কতখানি জরুরি? এখানে জ্বরটার কথা বলি প্রথমে। জি, কতদিন থাকে? বলা হয় যে 24 থেকে 48 আওয়ার্স এর ভিতরে জ্বরটা সাবসাইড করে, বাট এটা এফেব্রাইল পিরিয়ড হয়ে গেল, দ্যাট ইজ জ্বর নাই, পরবর্তীতে আবার আসতে পারে, সেটাও একটা হতে পারে। তবে ইউজুয়ালি 7 to 10 days পর্যন্ত উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট দিস। এটা গেল জ্বরের কথা। এখন চিকুনগুনিয়া ভাইরাস শুধু তো জ্বরের বিষয় না, সেখানে জ্বর ভালো হয়ে গেল, এর সঙ্গে কমপ্লিকেশন, দিস ইজ মাচ মোর ডেঞ্জারাস। লাইক জয়েন্ট পেনের কথা আমরা বারবার বলছি। এমন হয়ে যায় যে জ্বর ভালো হয়ে গেছে, যদি আমাদের কিছু জেনেটিক প্রিডিসপোজিশন আছে, যেটা আমরা বলি হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন HLA-B27, কারোর যদি কোনো পেশেন্টের যদি জেনেটিক্যালি এইটা পজিটিভ থাকে এবং ওই পেশেন্টের চিকুনগুনিয়া ভাইরাস হয়, জ্বর ভালো হয়ে যাওয়ার পরেও দিস পেশেন্ট মোস্ট সাসেপ্টেবল ফর ডেভেলপমেন্ট অফ ক্রনিক আর্থ্রাইটিস, তাকে লং টার্ম তার জয়েন্ট প্রবলেম থেকে যেতে পারে, ইভেন জয়েন্ট ডিফর্মিটিও। মানে এটা তো একটু ভীতিকর অবশ্যই ইনফরমেশন যে চিকুনগুনিয়ার পরেও এই জয়েন্ট পেইন এবং আর্থ্রাইটিস এর একটা আশঙ্কা থাকে। হ্যাঁ, দ্যাট ইজ দিস রিউমাটোলজিক্যাল যে প্রবলেম গুলো, যদি কোনো পেশেন্টের জেনেটিক প্রিডিসপোজিশন HLA-B27 থাকে, তার এই রিউমাটোলজিক্যাল প্রবলেম পরবর্তীতে হতে পারে। আচ্ছা, আদার যে কমপ্লিকেশন গুলো, সেগুলো আবার জ্বর হয়ে যাওয়ার পরেও হতে পারে। আমি এর আগেই বলেছি যে কমপ্লিকেশনের কথা, সেটাই হলো এর। আচ্ছা, আর একটু যদি আপনি আমাকে যে জিনিসটা বললেন যে অ্যান্টিবায়োটিকের কথা, অ্যান্টিবায়োটিকের বিষয়টা, যেহেতু একটা ভাইরাল ইনফেকশন হচ্ছে, এই পেশেন্টে ইমিউনোসাপ্রেসড হয়ে যায় ওই সময়, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার প্রবাবিলিটি খুব বেশি থাকে। তো সেই ক্ষেত্রে যদি চিকুনগুনিয়া ভাইরাস এর সঙ্গে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখন আমি যদি অ্যান্টিবায়োটিক দিই, নো প্রবলেম, আমরা অবশ্যই দিব। আচ্ছা ডক্টর প্রদীপ আছেন আমাদের সঙ্গে, আমাদের একজন দর্শক কথা বলতে চাইছেন। হ্যালো হ্যালো হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সুমন বলছি, ইন্দিরা রোড থেকে। জি, আমি চিকুনগুনিয়া রোগে আক্রান্ত। আচ্ছা, আমি জ্বরটা গিয়েছে আমার 10 দিন আগে। আচ্ছা, কিন্তু এরপরে থেকে আজ 22 দিন হলো আমি ডান পা আমার ফুলে গিয়েছে, খুব প্রচুর পেন। আমি কি করব? আর একটা ব্যাপার, সিটি কর্পোরেশনের স্যার বললেন যে ওনাদের লোকজন খুব করছেন, স্প্রে করছেন, কিন্তু আসলে আমি এই 10 বছর আমি পাইনি। আপনি কোন এলাকার? আমি ইন্দিরা রোডে। ইন্দিরা রোডে। আচ্ছা, এখন চিকুনগুনিয়া যেই মশাদের দ্বারা আক্রান্ত হচ্ছে, মানে ছড়াচ্ছে, সেটা আসলে এডিস মশা বলা হয়, এটা ঘরের ভিতরের মশা দিয়ে। যাই হোক, তারপরেও সিটি কর্পোরেশনের কাছে তো আমাদের প্রত্যাশা, আমাদের কিউলেক্স মশার যন্ত্রণায় তো আমরা আসলে বুঝতে পারি না, টিভি দেখতে পারি না, সেটা একটা বড় ইস্যু। আপনি গত 10 বছরে দেখেননি। এই প্রশ্নের জবাব দিবেন ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন। কিন্তু আপনি একজন পেশেন্ট, আপনি তারপরে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, অনেক ধন্যবাদ। ওনার উত্তরটা কি ডক্টর প্রদীপ নাকি ডক্টর মাহমুদুর রহমান কে দেবেন? 22 দিন হয়ে গেল, ব্যথা আছে এখনো। হ্যাঁ, সেটা আমি দিব কি? হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, একটু আগে আমি বললাম যে জয়েন্ট পেন, দ্যাট ইজ রিউমাটোলজিক্যাল প্রবলেম, এটা পারসিস্ট করতে পারে অনেক দিন। তো সেই ক্ষেত্রে আমরা তার জন্য প্যারাসিটামল, উনি তো খাচ্ছেনই, আর এই ক্ষেত্রে ওনাকে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন দিতে পারি 200 মিলিগ্রাম। আচ্ছা, আপনি কি আরেকবার বলবেন? আমি ধারণা করছি উনি লিখে নেবেন। হাইড্রোক্সিক্লোরোকুইন ক্যাপসুল 200 মিলিগ্রাম একটা করে দিনে উনি খেতে পারেন। আচ্ছা, মানে ওনার এরকম লম্বা 22 দিন পরেও পা নাড়তে পারছেন না, মানে এটা কি স্বাভাবিক আপনার? না, যেটা আমি আপনাকে একটু আগেই বললাম যে জ্বর চলে গেলেও
ওর আর্থ্রাইটিস, কারোর কিন্তু আর্থ্রাইটিস, ফ্যাটিক, ম্যালেজ, এটা ইভেন আদার কমপ্লিকেশন লাইক চোখের যে কমপ্লিকেশন গুলো, ইউভিআইটিস, আর ব্রেনের কিছু কমপ্লিকেশন, ইভেন প্যারালাইসিস হয়ে থাকতে পারে একজন মানুষ, জিবিএস আমরা যেটা গুলেনবাড়ি। আমরা একটু পথ্য নিয়েও কথা শুনবো, কিন্তু তার আগে ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন এসছে। মানে ওই আপনারা যে ফগিং এর কথা বলেছেন, মশা নিধনের নানান কর্মকাণ্ডের কথা বলেছেন, সেগুলো নিয়ে এক ধরনের প্রত্যাশা আসলে নগরবাসীর আছে। ইন্দিরা রোডে উনি 10 বছরে এরকম কোনো কর্মকাণ্ড দেখেননি। আপনার একজন ছাত্র যিনি বলেছেন যে আরেকটু এইসব কর্মকাণ্ড বাড়ানো যায় কিনা, কি বলবেন? ধন্যবাদ। আমি প্রথমে একটু বলে নিই, আপনি প্রথমে বলছিলেন যে ডেঙ্গির যে ভাইরাস বহনকারী যে মশা এডিস, এটি মূলত ঘরের মধ্যে থাকে, তো সিটি কর্পোরেশনের কিছু করণীয় নাই। আমি আপনার সঙ্গে একটু বলি যে আমাদের অনেক কিছুই করণীয় আছে। আমাদের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাইদ খোকন এটিকে অত্যন্ত সিরিয়াস ভাবে নিয়েছেন। আমরা প্রথমত জনসচেতনতা বৃদ্ধির জন্য যে কর্মকাণ্ডগুলো করা প্রয়োজন, আমরা 100% সেটা হাতে নিয়েছি। আপনার জ্ঞাতার্থে আমি জানাতে চাই, আগামী 21 তারিখ BSMMU-তে আমরা ক্রাশ প্রোগ্রাম শুরু করব আনুষ্ঠানিকভাবে, যেখানে আমার মেয়র উপস্থিত থাকবেন এবং মাননীয় ভিসি BSMMU উনিও উপস্থিত থাকবেন। মানে আর একই সাথে আমার 5টি জোনে ক্রাশ প্রোগ্রাম শুরু হবে। বিনয়ের সাথে জানতে চাই, ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন, একটু বিনয়ের সঙ্গে জানতে চাই, আগামী 21 তারিখে আপনারা ক্রাশ প্রোগ্রাম নেবেন, মানে আসলে আক্রান্ত হবে, আমরা ভুগবো, তারপরে এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হবে, তারপরে কি ক্রাশ প্রোগ্রাম? সিটি কর্পোরেশন তো এখনই মানে যেভাবে উত্তর দক্ষিণ 2 সিটি কর্পোরেশন অনেক বেশি ভাইব্রেন্ট হওয়ার কথা, ক্রাশ প্রোগ্রাম তো আপনাদের সবসময় থাকার কথা। কেন টেলিভিশনে কথা উঠবে, কেন আমরা আক্ষেপের কথা বলবো, তারপরে আপনারা ক্রাশ প্রোগ্রাম নেবেন? আমি আপনাকে একটা কথা একটু পরিষ্কার করে বলতে চাই, কারণ গতকালই আমরা সুস্পষ্ট নির্দেশনা পেয়েছি এই চিকুনগুনিয়া সম্পর্কে করণীয় বিষয়ে। আমাদের মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে এই বিষয়টি স্পষ্ট হয়েছে আমাদের কাছে। এবার আমি ওই 2টি বিষয় একটু বলি। যে ইন্দিরা রোডের যে ভদ্রলোক ফোন করেছিলেন, উনি আসলে ইন্দিরা রোড এলাকারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে নয়, এটি উত্তর সিটি কর্পোরেশনের। যা হোক, আমি এই বিষয়টি কনভে করব উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বা অথরিটির কাছে। আর যে আমার স্টুডেন্ট বলেছেন যে আমরা ইন্টেন্সিটিটা, মশক নিধনের ইন্টেন্সিটিটা বাড়াতে পারি কিনা, এটা এক্ষেত্রে যেহেতু আগেই বলেছি যে এই মশাগুলো মূলত বাড়ি এবং এর আশেপাশে থাকে, এটি আমরা আসলে পুরোপুরি ধ্বংস করতে পারবো না। কিন্তু আমরা যখন ওভারঅল মশার উপদ্রব বেড়ে যায়, তখন সর্বদাই আমরা আমাদের এডিশনাল মেশিন ইস্যু করি এবং মানুষকে, আমাদের যে জনবল আছে তাদেরকে ওভারটাইম তাদের কাজ করিয়ে আমরা এই বিষয়গুলো মিটিগেট করার প্রচেষ্টা অব্যাহত রাখি। আচ্ছা, আমরা একটু ডক্টর মঞ্জুর চৌধুরীর কাছে একটু যেতে চাই। মশার পপুলেশন যখন বেড়ে যায় তখন এই অ্যাক্টিভিটিটাও বেড়ে যায়। পপুলেশন তো আমরা বাড়তে দেই কেন? এটার কি আসলে আগে থেকে কোনো মেজার আছে কি না, সেটা কিউলেক্স বলেন আর অ্যাডিস মশা বলেন, যাই বলেন না কেন, আমরা নুইসেন্স মশা এক ধরনের, সেইটার মধ্যেও কেন আমাদের পড়তে হবে? মশা বেড়ে গেলে তারপরে এই অ্যাক্টিভিটি গুলো হবে। আপনাদের কোনো সাজেশন আছে কিনা? আমি কি বলবো? জি, এখানে ব্রিগেডিয়ার সাহেব যেটা বলছেন যে মশার সংখ্যা যদি বেড়ে যায় তারপরে ওনাদের অ্যাক্টিভিটিস বাড়ান, উনি অ্যাকচুয়ালি কিউলেক্স কুইনকুই ফেসিয়েটাস মশার কথা বলছেন। কারণ এডিস মশার সংখ্যা কখনোই ওই পরিমাণে বাড়ে না, এডিস মশার সংখ্যা খুবই কম অ্যাকচুয়ালি। জি, আমরা সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমি মশা অ্যাজ এ হোল আমি বলছি যে ওনারা যখন বলছেন যে এই মশার প্রকোপ বাড়লে তখন ওনারা অ্যাকশনটা বাড়ান, আমরা বলছি মশার প্রকোপটা আমরা বাড়তে দেই কেন? সিস্টেমটার মধ্যে কি এমন কিছু করা যায় যে আমরা এই মশার সিজনে মশার যন্ত্রণায় ভুগবো না বা একটু কম বিরক্ত হব? একটা তো সিস্টেম আছে, আপনার তো অ্যাকচুয়ালি এটাকে
সমন্বিত মশক দমন বা ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট একটা সিস্টেমই আছে, ডব্লিউএইচ এর গাইডলাইন্স আছে, এখানে অনেক ওয়ার্কশপ হয়, অল টেকনিক্যাল। মানে এটা কি সিজনাল, মানে যে এটা সিজনাল, মানে এই সপ্তাহ করতে হবে, এপ্রিলের শেষ দিকে করতে হবে এরকম নাকি রাউন্ড দ্য ইয়ার একটা এরকম কোন ব্যবস্থা আছে? রাউন্ড দ্য ইয়ারই করতে হবে, কারণ আগে আমাদের মশার সমস্যা ছিল শুধু শীতকালে কিউলেক্স কুইন্টি ফ্যাসিয়েটাস, এখন হচ্ছে রাউন্ড দ্য ইয়ার হয়ে গেছে। আর্লি আপনার মনসুনে আমাদের এডিস মশা বাড়তেছে, তারপরে আপনার রাউন্ড দ্য ইয়ার। এবং মশা কন্ট্রোলের জন্য আপনার সবসময় যে সার্ভেলেন্স বলে একটা প্রোগ্রাম আছে, ওনারা এটা করেন কিনা, সার্ভেলেন্স প্রোগ্রামের মাধ্যমে আপনি জানতেছেন যে কোথায় কোথায় মশা আছে, কি ডেন্সিটিতে আছে, সেই ডেন্সিটি অনুসারে মশার কতগুলি হট স্পট থাকে। যেমন আপনার যেমন হাতির পুল এলাকা সবসময় ওখানে এডিস মশা বেশি হয়, 72 নম্বর ঢাকার আপনার ওয়ার্ড আছে, সেসব জায়গায় এডিস মশা বিভিন্ন কারণে ওখানে রাউন্ড দ্য ইয়ার ব্রিডিংও হয়। কারণ আপনার শীতকালে এডিস মশা অনেক কমে আসে, সেই সময় কিছু কিছু জায়গা থাকে এদের আপনার একটা মিসিং লিঙ্ক, এইসব লিঙ্ককে আইডেন্টিফাই করে তারপরে সেখানে যদি আপনার ইন্টারভেনশন, এর মানে না এই না যে আপনার শুধুমাত্র ইনসেক্টিসাইড দিবেন, আরো অনেক রকমের বায়োলজিক্যাল কন্ট্রোল আছে, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট আছে, সবকিছু। কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে মসকুইটো কন্ট্রোল যে অপারেশনটা হচ্ছে সেখানে আপনার প্রফেশনাল কোনো লোক নাই। এখানে আপনার মশা চিনতে হবে, তাদের আপনার পরিবীক্ষণ বা সার্ভেলেন্স করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তার মানে গোড়ায় একটা গলদ রয়ে গেছে, যা কিছু করেন না কারণ ফ্রিকোয়েন্সি বাড়ালে কি হবে? কোনো কি স্পেসিফিক সাজেশন আছে কিনা যে এই গোড়ায় গলদটা দূর করবার জন্য মশক নিধন বা এই কার্যক্রমটি শুধু এডিস মশা নয়, আমরা পুরো মশা ব্যবস্থাপনার জায়গায় যদি একটু শুনতে চাই, খুব ছোট্ট করে মঞ্জুর চৌধুরী। এখানে আপনার শুধু এডিস মশা না, ঠিকই বলেছেন, আপনার কিউলেক্স মশা, অন্যান্য আরো মশা থাকতে পারে আশেপাশে, সেই সব নিয়েই আপনার একটা সমন্বিত কার্যক্রম চালানো দরকার, যাকে বলা যায় ইন্টিগ্রেটেড মসকুইটো ম্যানেজমেন্ট কিংবা ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট। তার কয়েকটা কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টের মূল হচ্ছে যে পরিবীক্ষণ বা নিরীক্ষা বা সার্ভেলেন্স করে আশেপাশের কোথায় মশা কখন আছে কিভাবে আছে জানা দরকার। এটার জন্য আপনার ট্রেইনড পার্সোনাল দরকার। তারপরে দরকার হচ্ছে যে সিটি কর্পোরেশনকে আপনি কি পরামর্শ দেবেন? আমি পরামর্শ দিব যে তারা সার্ভেলেন্স করুক রাউন্ড দ্য ইয়ার, বিভিন্ন জায়গায়, যে মশার ডেন্সিটি জানুক, মশার যে হট স্পটগুলি, কিউলেক্স মশার হট স্পটগুলি অক্টোবর মাসের দিকে শুরু হয়ে যায়, হট স্পটগুলিকে আইডেন্টিফাই করে সেখানে আপনি ইন্টারভেনশন করুন। সেখানে আপনার অনেক রকমের ইন্টারভেনশন হতে পারে, কেমিক্যাল হতে পারে, এনভায়রনমেন্টাল হতে পারে, আপনার সোর্স রিডাকশন হতে পারে, বহু রকমের ইন্টারভেনশন আছে। এগুলি জটিল মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে সহজ। তারপরে আছে কি আপনার যে বিভিন্ন রকমের ইনসেকটিসাইড এখন অ্যাভেলেবল হয়েছে, ইনসেক্ট গ্রোথ রেগুলেটর আছে, মাইক্রোবিয়াল ইনসেকটিসাইড আছে, যেগুলি আপনার লবণের থেকেও সেফ। এ ধরনের বেশ কিছু ইনসেকটিসাইড আছে যেগুলি আপনার যদি পাবলিকের কাছে অ্যাভেলেবল করা যায়, পাবলিক যদি কিনে আপনি যদি সেগুলি নিজের আশেপাশের বাড়িতে অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু আপনার মশা থেকে অনেক আপনার সিটি কর্পোরেশনেরই ওই ব্যবস্থাটা, সিটি কর্পোরেশনের দরকার যে তারা এখন যে বিভিন্ন যে সোসাইটিগুলি হয়েছে, আপনার যেমন বাড়িধারা সোসাইটি, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, নিকেতন সোসাইটি, এইসব সোসাইটি কিন্তু তারা নিজস্ব উদ্যোগে কিন্তু মসকুইটো কন্ট্রোল করেন। তাদের ভিতর থেকে লোক এনে তাদেরকে যদি ট্রেন করা যায়, রিসোর্স পার্সন দিয়ে হোক, এবং তাদেরকে যদি টেকনোলজি দেওয়া যায়, গাইডলাইন্স দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার মশা কন্ট্রোল কিন্তু এমন কোনো কঠিন কাজ না। জি, ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস, চিকিৎসক হিসেবে কোনো পরামর্শ আমাদেরকে দেবেন কিনা? আমরা জানি আমাদের এই অনুষ্ঠানটি অনেকেই দেখছেন, অনেক পেশেন্ট যারা বাড়িতে চিকুনগুনিয়া আক্রান্ত আছেন অনেকেই দেখছেন, অনেকে ফোন করছেন। পথ্য নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম। আপনার কোনো স্পেসিফিক মানে এই রোগের সঙ্গে চিকিৎসা, ওষুধ, তার সঙ্গে পথ্যের কোনো ব্যাপার আছে কিনা? এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যারা এই সিমটম, দ্যাট ইজ এই ক্লিনিক্যাল ফিচার্স ভুগছেন, অর হয়তো যাদের এর পরবর্তীতে যদি এই ধরনের কোনো লক্ষণ দেখা যায়, আমি তাদেরকে বলবো যে হোম ম্যানেজমেন্টই সাফিসিয়েন্ট। কিছু স্পেসিফিক কন্ডিশন হলেই হসপিটালে অ্যাডমিশন দরকার। যেমন ব্লাড প্রেশারটা যদি খুব বেশি মাত্রায় কমে যায়, যে সিস্টোলিকটা 90 মিলিমিটারের চেয়ে কমে যায়, যদি ইউরিন আউটপুট 24 ঘন্টায় যদি 500 ml এর নিচেই চলে আসে, ব্লিডিং কোনো ম্যানিফেস্টেশন যদি হয়ে যায়, অল্টার্ড কোনো তার কনসাস লেভেল যদি হতে থাকে,
extreme age above 60 years, less than 1 year, প্রেগনেন্সি, কোমরবিড কোন কন্ডিশন এবং অ্যাসোসিয়েটেড আদার কোন যদি ডিজিজ থাকে তাহলে আমি হসপিটাল অ্যাডমিশন হতে বলবো। আদারওয়াইজ হোম ট্রিটমেন্ট দিস ইজ সাফিসিয়েন্ট। চিকিৎসা হলো ফ্লুইড, হোমমেড যে ফ্লুইড আছে এর সঙ্গে অ্যাডিকুয়েট সল্ট, অ্যাট লিস্ট 2 লিটার অ্যাডাল্টে। তো আমরা এটা ইউজুয়ালি বলি 30 to 50 ml পার কেজি বডি ওয়েট, তো হিসাবে 2 লিটার থেকে 2.5 লিটার। তার মানে আমরা যদি একটু খুব সহজ করে বলি যে প্রচুর পরিমাণে পানি বা পানি জাতীয় খাবার খেতে হবে। আর এর সঙ্গে ওই যে প্যারাসিটামল আমি যেটা বলেছি, যে যদি কিডনি এবং লিভারের কোনো সমস্যা না থাকে 1000 মিলিগ্রাম 4 বার করে দিনে খেতে পারবেন। এর সঙ্গে সেকেন্ডারি যদি ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন থাকে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক নিতে পারবেন। যদি সেটা তো অবশ্যই বুঝতে পারবেন। শরীর চুলকালে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন, আমি এটা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে পরামর্শ ডক্টর মঞ্জুরে চৌধুরী দিয়েছেন, এটা শুধু এডিস মশা নয়, আমরা যদিও চিকুনগুনিয়ার সুবাদে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, একটা সমন্বিত মশক নিধনের যেই পরিকল্পনা বা প্রস্তাব, সেফ কিছু পেস্টিসাইডের কথা বলেছেন যেটা মানুষের জন্য একটু অতটা বেশি বিপজ্জনক নয়, সেটা সিটি কর্পোরেশনের তরফ থেকে করা যায় কিনা ইত্যাদি নানান রকমের পরামর্শ এসেছেন। কি বলবেন, আপনারা ভাবছেন প্রেস প্রোগ্রামে যাবে কিনা? ধন্যবাদ। ওনার পরামর্শটা যথেষ্ট কৌতূহল উদ্দীপক। আমি বলবো আমরা আসলে যে অ্যাডাল্টিসাইড গুলো ইউজ করি সেটি 3টি জায়গায় পরীক্ষার মাধ্যমে এটি ইউজ করা হয়। উনি লবণের মতো একদম সেফ কি পেস্টিসাইড আছে সেটি যদি পিপিডব্লিউ থেকে অনুমোদিত হয় তাহলে সেটি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু পিপিডব্লিউ খামার বাড়ির পিপিডব্লিউ যদি সেটি অনুমোদন না দিয়ে থাকে তাহলে সেটি আমাদের পক্ষে ব্যবহার করা সম্ভব না। হাউস হোল্ড বা বাড়িতে যদি কেউ ব্যবহার করতে চান সেটা করতে পারেন লো স্কেলে। আর আমাদের যে উনি বলছেন গোড়ায় গলদ, আসলে গোড়ায় গলদ কতটুকু সেটি একটু বিবেচ্য বিষয়। আমাদের ঢাকা শহরের দক্ষিণ সিটি কর্পোরেশনের কোথায় কোথায় কি পরিমাণ মশক আছে, কোনগুলো কোন জায়গায় ব্রিডিং প্লেস বেশি সেটি আমাদের আইডেন্টিফাইড, আমরা রেড জোন হিসাবে সেটাকে আইডেন্টিফাই করে রেখেছি এবং ওখানে আমরা সেপারেট ট্রিটমেন্ট আমরা করে থাকি মশক নিধনের ক্ষেত্রে। আমাদের এবছর সোর্স রিডাকশনের ক্ষেত্রে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 488 বিঘা জায়গা আমরা কচুরিপানা পরিষ্কার থেকে শুরু করে এখানে সম্পূর্ণ পরিষ্কার করে আমরা এখানে মশক নিধনের যে লার্ভিসাইডাল যে ইনসেকটিসাইড সেটি আমরা স্প্রে করেছি এবং সোর্স রিডাকশনের যাবতীয় বিষয় আমাদের অব্যাহত রয়েছে। আমি উনি যদি লবণের মতো এমন একদম যেটি একদম অল্প ক্ষতিকর সেরকম বিষয় নিয়ে আমাদের কাছে আসেন, ডেফিনেটলি আমরা সেটা চেষ্টা করব সেটি গ্রহণ করার সর্বরকম প্রচেষ্টা অব্যাহত রাখতে। অনেক ধন্যবাদ। আমি সবশেষে জানতে চাই অধ্যাপক ডাক্তার মাহমুদুর রহমান, এই যে প্রকোপটা যাচ্ছে চিকনগুনিয়ার মোটা যন্ত্রণা, এটা থেকে আমরা একটু রেহাই পেতে চাই, আপনি গবেষণা ইত্যাদি নানান দিক নিয়ে কথা বলেছেন, একটা কোনো রাষ্ট্রীয়ভাবে এটার কোনো ব্যবস্থা নেওয়া উচিত আপনি মনে করেন? আবারও এটার কোনো গবেষণার দরকার রয়েছে কিনা, আর অ্যাজ এ হোল কোনো যদি পরামর্শ থাকে সবকিছু মিলিয়ে? আমার পরামর্শটা সব মিলিয়ে আমি বলতে চাই, আপনারা অনেক কথা শুনেছেন, এটাকে কিন্তু আমরা অনেক বেশি সমস্যা আমরা চিন্তা করার বিষয় নয়। যেহেতু বললাম যে এই জ্বরটা অনেক ক্ষেত্রেই খুবই সামান্য আকারে হবে, কিছু কিছু ক্ষেত্রে বেড়ে যেতে পারে। তবে আমার পরামর্শটা হবে প্রথম 4 দিন 5 দিন দেখার পরে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তখন ডাক্তার সাহেব দেখবেন এটা কি চিকুনগুনিয়া নাকি অন্য কোনো রকম জ্বর, সেটা দেখে উনি সিদ্ধান্ত নিবেন। আর পরবর্তী কমপ্লিকেশনগুলি যেগুলি হয় এগুলির পরিমাণ এত কম যে এটা আসলে প্রথম থেকে চিন্তা করার প্রয়োজন নেই। ডাক্তার কাছে গেলে ডাক্তার সাহেব সেটা চিন্তা করবেন যে ওনাকে কোথায় নিতে হবে, ভর্তি করতে হবে না। আমরা ঢাকার বাইরে মানে প্রত্যন্ত এলাকার চিকিৎসকদের জন্য বা গবেষকদের জন্য কোনো পরামর্শ আপনার আছে কিনা? জি, পরামর্শটা এমন হচ্ছে যে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে এই জ্বরটা যেহেতু এখন এটা মূলত এখন যেটা হচ্ছে শহর ভিত্তিক হচ্ছে, কিন্তু এটা গ্রামেও হতে পারে। এই ধরনের জ্বর হলে অবশ্যই সেটা প্রথমে নির্ধারণ করতে হবে যে আসলে এটা কোন ধরনের রোগ। তবে ব্যাপক আকারে যখন এই ধরনের জ্বর আসে
তখন কিন্তু সাধারণত এটা চিকুনগুনিয়া হিসেবে আমরা ধরে থাকি। চিকুনগুনিয়া অনেক ব্যাপক হয়। মানে আরো একটি জিনিস আরেকবার একটু পরিষ্কার হয়ে নেই, এখানে অ্যান্টিবায়োটিক কোনো ফেটাল কোনো ঘটনা ঘটাবে না, মানে অ্যান্টিবায়োটিক ইজ সেফ। আমি সেটা বলতে চাই না আমার তরফ থেকে, এটা প্রদীপ কুমার বলেছেন। এটা আমি বলবো অ্যান্টিবায়োটিকের বিষয়টা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী হবে। এটা সাধারণ রোগীদের জন্য যেটা আমি বলবো যে ওনারা যথেষ্ট পরিমাণে খাওয়ার স্যালাইন খেতে পারেন, পানি খেতে পারেন, শরবত খেতে পারেন, এবং অবশ্যই জ্বর কমিয়ে রাখার জন্য শুধু যে প্যারাসিটামল শুধু তাই না, ঘা স্পঞ্জ করা, মাথায় পানি দেয়া, যে কোনো প্রকারই হোক জ্বরটা কমিয়ে রাখতে হবে যাতে জ্বরটা না বাড়ে। এবং এটা সাধারণত দেখা গেছে যে ম্যাক্সিমাম যেটা বলা হয় যে এটা 2 সপ্তাহ পর্যন্ত জ্বর যেতে পারে। এটা 3, 4, 6 দিন 7 দিনের মধ্যেই কিন্তু আসলে চলে যায় এটা জ্বরটা। তার মানে আসলে অত যতই মোটা যন্ত্রণা হোক না কেন সেটা 3-4 দিনের খুব লম্বা সময় ধরে চিকুনগুনিয়ার মানে খুব বেশি ক্ষমতা নাই। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। দর্শক যারা ছিলেন এই চিকুনগুনিয়ার মোটা যন্ত্রণা আমাদের এই আজকের আয়োজনটি যারা শুনছিলেন সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। সবার কাছে আমি গ্ল্যামারাস স্টার, কিন্তু দিন শেষে তো আমি আসলে একটা সিম্পল মেয়ে। এমনকি প্রথম হলিউড ছবিতেও ধরে রেখেছি নিজের ঐতিহ্য। তাই আমার পছন্দ শুধু লাক্স। জেসমিনের চিরচেনা সৌরভে আধুনিকতার ছোঁয়া, যা দেয় ফুলের মতো কোমল আর সুরভিত ত্বক। আধুনিকতার মানে তো নিজের শেকড়কে ভুলে যাওয়া নয়। আমার সৌরভ, আমার পরিচয়, লাক্স। টেলিভিশন বিনোদন আপনার জীবনের একটি অংশ। প্রচলিত এনালগ পদ্ধতি প্রায় আপনার বিনোদনে ব্যাঘাত ঘটায়। তাই ডিজি21 নিয়ে এলো বিশ্বের সর্বাধুনিক ডিজিটাল সেট-টপ বক্স, যা আপনার বিনোদনে যোগ করবে এক নতুন মাত্রা। পাবেন ঝকঝকে ছবি আর নিখুঁত শব্দ, স্পোর্টস, মুভিজ, মিউজিক, ফ্যাশন, কার্টুন, নিউজ,